মুভির কাহিনী শুরু হয় সিনেমার প্রধান চরিত্র ইয়েনকে দেখিয়ে। সে তার বয়ফ্রেন্ডকে লিফটের ভেতর অন্য এক মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলায়। ইয়েন একটি বড় বীমা কোম্পানির সিও। সে অনেকদিন ধরেই তার বয়ফ্রেন্ডকে সন্দেহ করছিল, কারণ সে ইয়েনের এক কর্মচারীর সাথে প্রেম করছিল। তার অফিসের হলুদ রঙের স্টিকি নোট ব্যবহার করে প্রেমের চিরকুট আদান প্রদান করত। আর আজ তারা হাতে নাতে ধরা পড়ে গেছে। ইয়েন এতে প্রচন্ড রেগে যায় আর দুজনকেই তৎক্ষণাৎ চাকরি থেকে বরখাস্ত করে দেয়। কিন্তু এখন সে হলুদ রঙকে ঘৃণা করতে শুরু করে, কারণ তার মনে হচ্ছিল যে এই রংটি প্রতারণার প্রতীক। তাই সে অফিসে ঘোষণা করে দেয় যে আজ থেকে তার চোখের সামনে যেন কখনো কোনো হলুদ রঙের কিছু না রাখা হয়। এই কথা শুনে অফিসের কর্মীরা তাড়াতাড়ি করে সব হলুদ রঙের জিনিস সরিয়ে ফেলতে থাকে। সে খুবই কড়া স্বভাবের, আর তার নাম শুনলে অফিসের সব স্টাফ ভয়ে থরথর করে কাঁপতে থাকে। এমনকি একজনের চুলে হলুদ হাইলাইট ছিল। এটি দেখে তারা তার মাথায় কালো স্প্রে করে দেয়। ঠিক এই সময় আমাদের গল্পের নায়ক বেনের প্রবেশ ঘটে। বেন একজন ডেলিভারি ম্যান, আর সে ভীষণ পরিশ্রমী। সম্প্রতি তার বড় ভাই মারা গেছে, আর তার ভাইয়ের ছেলের কানে সমস্যা রয়েছে, যা অপারেশনের মাধ্যমে ঠিক করা সম্ভব। আর সেই বাচ্চার জন্য বেন এত পরিশ্রম করে টাকা জমাচ্ছে যেন তার অপারেশন করে তাকে সুস্থ করে তোলা যায়। এদিকে ইয়েনের গাড়ি তাকে কোম্পানির সামনে নামিয়ে দেয়। সে লিফটে ওঠার আগে তার অ্যাসিস্ট্যান্ট ভেতরে কিছু একটা স্প্রে করে দেয়। তারপর ইয়েন প্রবেশ করে। মনে হয় যেন এর শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা আছে। এরপর কনফারেন্স রুমে একটি মিটিং হয়, যেখানে ইয়েন সবার কাজের হিসেব নেয়। সে একজন স্টাফকে বেশ কড়াভাবে বকাবকি করে। কাজ শেষে ইয়েন যখন বাড়ি ফেরে তাকে খুব বিষণ্ণ দেখায়। অন্যদের সামনে সে নিজেকে কঠোর ও অহংকারী হিসেবে তুলে ধরলো। ভেতরে ভেতরে সে ভীষণ একা আর অসুখী ছিল। তার কোনো পরিবার নেই। তার উপর যাকে সে বিশ্বাস করত সেই বয়ফ্রেন্ডও তার সাথে প্রতারণা করেছে। ইয়েনের একজন ঘনিষ্ঠ বন্ধু আছে যে ফ্রান্সে থাকে। তার নাম সোফি। সোফি বিবাহিত আর তার সন্তানও আছে। ইয়েন ভিডিও কলের মাধ্যমে সোফির কাছে তার দুঃখের কথা শেয়ার করে। সোফি তাকে সান্ত্বনা দিয়ে বলে, একজন মানুষ ভুল হতে পারে, পৃথিবীতে ভালো মানুষও আছে। তুমি অবশ্যই এমন কাউকে পাবে যে তোমাকে ভালোবাসবে। কিন্তু ইয়েনের মানসিক অবস্থা এমন হয়ে গিয়েছিল যে সে আর পুরুষদের বিশ্বাসই করতে পারছিল না। তাই সে বিয়ে করতে চায় না। তবে মা হওয়া তার আজীবনের স্বপ্ন ছিল। সে সোফিকে বলে যে আমি আইভিএফ এর মাধ্যমে গর্ভবতী হতে চাই আর একটি সন্তানের জন্ম দিতে চাই। আমার আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই, অন্তত আমার গর্ভজাত সন্তানটি তো আমার হবে যে আমাকে ভালোবাসবে। আইভিএফ এর জন্য একজন ডোনারের প্রয়োজন। তাই সে তার ব্যক্তিগত সহকারীকে বলে যে একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য ইন্টারভিউর ব্যবস্থা করতে। ইয়েনের প্ল্যান ছিল ব্যক্তিগত সহকারীর ছদ্মবেশে এমন একজনকে বেছে নেওয়া যে হবে স্মার্ট, বুদ্ধিমান, যত্নশীল আর শক্তিশালী। তারপর তার মেডিকেল পরীক্ষা করিয়ে তাকে স্পাম দিতে রাজি করানো। এটাই ছিল তার ফন্দি। ইন্টারভিউ দিতে অনেক লোক আসে। তাদের বিশেষ প্রতিভা সম্পর্কে জানতে চাইলে একজন জোকারের মতো নাচতে শুরু করে। অন্যজন আসে কোনো আগ্রহ ছাড়াই। আরেকজন দাবি করে যে সে 1 মিনিটে যে কোনো মেয়েকে পটাতে পারে। এভাবে কেউই তার প্রত্যাশা পূরণ করতে পারছিল না, আর সে সবাইকে বাতিল করে দেয়। এতে সে অনেক হতাশ হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তেই ব্যান কিছু একটা ডেলিভারি দিতে সে অফিসে পৌঁছায়। বেন একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অবাক হয়ে যায়, যেখানে ব্যক্তিগত সহকারীর বেতন লেখা ছিল প্রতিদিন 12,000 ইউয়ান, অর্থাৎ মাসে প্রায় 3,60,000 ইউয়ান। সে মনে মনে ভাবে যে আমি যদি এই চাকরিটা পাই তবে পরের মাসে আমার ভাতিজার অপারেশন করতে পারবো। তাই সে ইন্টারভিউ দিতে রাজি হয়। এদিকে মিটিং এ যে কর্মীকে ইয়েন বকাবকি করেছিল তাকে সে চাকরি থেকে বরখাস্ত করেছে। ওই মেয়ের আগে কাঁপতে কাঁপতে তার জিনিসপত্র গুছিয়ে অফিস থেকে বেরিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে সে এক ব্যক্তির সাথে ধাক্কা খায় আর মনে মনে ইয়েনকে অভিশাপ দিতে দিতে নিজের জিনিসপত্র তুলতে থাকে। ঠিক তখনই ইয়েন সেখানে উপস্থিত হয়, আর ওই মেয়ে আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। হঠাৎ তার হাতে একটি ছুরি পড়ে যায়, আর সে রাগের মাথায় ইয়েনকে আক্রমণ করতে যায়। কিন্তু বেন দৃশ্যটি দেখে ফেলে আর একটি পার্সেল ছুরি ইয়েনকে বাঁচিয়ে নেয়। তবু ওই নারী শান্ত হয় না। বেন অসীম সাহসের সাথে ইয়েনকে সেখান থেকে সরিয়ে দিয়ে সে আক্রমণ থেকে রক্ষা করায়। ইয়েন তার সাহসিকতায় মুগ্ধ হয়। ওই মেয়ের ছুরিটি দেয়ালে লেগে ভেঙে যায়। এরপর ইয়েনের সহকারী ওই মেয়েকে জিজ্ঞেস করে যে তুমি কেন এমন করছো। মেয়েটি কাঁদতে কাঁদতে জানায় যে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আমি একাই আমার মেয়েকে বড় করছি। এখন আমি আমার চাকরিটাও হারালাম। আমি কিভাবে ওকে মানুষ করব? তার উপর বেকার থাকলে সরকার আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে তার বাবাকে দিয়ে দেবে, আর আমি এটা চাই না। আমি শুধু রাগ আর নিরুপায় হয়ে এমনটা করেছি। ইয়েন তার আচরণে ক্ষুব্ধ হলেও পরিস্থিতিটা সে বুঝতে পারে। সে তাকে বলে যে তুমি আমাকে মারার চেষ্টা করেছ, তাই আমি তোমাকে এই কোম্পানিতে আর রাখছি না। তবে আমি তোমাকে 3 মাসের বেতন অগ্রিম দিচ্ছি। তুমি অন্য কোথাও কাজ খুঁজে নাও। যদি 3 মাসেও কাজ না পাও তবে আমার কাছে এসো। আমি তোমার জন্য কোনো না কোনো ব্যবস্থা করব। এভাবে ইয়েন তার মহানুভবতা দেখায়, আর ওই কর্মী তার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইয়েন বেনকে জিজ্ঞেস করে যে তুমি কে আর এখানে কি করছো। বেন নিজের পরিচয় দেয়। ইয়েন তার উপর আগে থেকেই তো মুগ্ধ ছিল। সে মনে মনে ভাবে যে সাহসী মানুষটি আমাকে সাহসী সন্তান দিতে পারবে। তাই সে তৎক্ষণাৎ বেনকে নিয়োগ দেয়।
সে বেনকে একের পর এক প্রশ্ন করতে থাকে, তুমি কি ধূমপান বা মদ্যপান করো? তুমি কি ধরনের খাবার খাও? তুমি কি জিমে যাও? বেন খুব আত্মবিশ্বাসের সাথে সব উত্তর দেয়। এমনকি সে একটি ভারী ওজন তুলে দেখিয়ে বলে তার জিমে যাওয়ার প্রয়োজন হয় না, সে এমনিতে অনেক বেশি পরিশ্রমী। এরপর ইয়ান তার সহকারীকে নির্দেশ দেয় যে বেনকে কিভাবে পোশাক পরতে হবে আর কিভাবে আচরণ করতে হবে তা শিখিয়ে দেয়। সবকিছু ঠিকঠাক হওয়ার পর বেনকে চুক্তিতে সই করতে বলা হয়। সে কোনো কিছু না পড়ে সই করতে যাচ্ছিল। সহকারী তাকে বলে ওঠে যে আরে অন্তত পড়ে তো দেখো। বেন এতে উত্তর দেয় যে ম্যাডাম এত পাতা পড়ার কি আছে, আমার শুধু কাজ নিয়ে কথা। সে হাসি মুখে সই করে দেয়। পরদিন বেন তার কাজ শুরু করে। সে ইয়ানকে আনতে যায় কিন্তু 10 মিনিট দেরি করে ফেলে। শুধু তাই নয়, গাড়ি ঘোরাতে গিয়ে সে বাগানের একটি লাইটও ভেঙে ফেলে। সে ইয়ানের জন্য গাড়ির দরজা খুলে দিতে চায় কিন্তু দরজাটি লক ছিল। ঘাবড়ে গিয়ে বেন তড়িঘড়ি করে অন্য পাশের দরজা খোলে। সে নিজেই বুঝতে পারছিল না যে সে কি করছে। মাঝে মাঝে মানুষের মাথা ঠিকঠাক কাজ করে না। শেষমেশ ইয়ান গাড়িতে উঠে আর বেন গাড়ি চালানো শুরু করে। ইয়ান বলে যে ঠিক আছে, আজ তোমার প্রথম দিন, তাই ক্ষমা করে দিয়েছি, কিন্তু মনে রেখো সময়ের গুরুত্ব অনেক বেশি। যদি আবার দেরি করো তবে কিন্তু তোমার সমস্যা হবে। অফিসের লিফটে ওঠার পর বেন ইয়ানের সহকারীর মতো সেই ওষুধটি স্প্রে করে, কিন্তু সে একটু বেশি স্প্রে করে ফেলে। এর ফলে লিফটের ভেতর তারা দুজনেই হাঁচি দিতে শুরু করে। ইয়ান চিৎকার করে বলে, তুমি কি আমাকে মেরে ফেলতে চাচ্ছ? লিফট থামতে সে দ্রুত নিজের ফ্লোরে নেমে দৌড়ে চলে যায়। অফিসে ইয়ান কিছুক্ষণ গভীর চিন্তা করে আর একটি ছোট ছুরি নিয়ে বেনের দিকে এগিয়ে আসে। বেনিতে ভয় পেয়ে যায় যে এই মেয়ে এখন কি আমাকে মেরে ফেলবে নাকি। কিন্তু ইয়ান আসলে বেনের শার্ট থেকে ঝুলে থাকা একটি ছোট সুতো কাটার জন্য ছুরিটি এনেছিল। সে তাকে বলে যে আমি জানি না কি করব, আমার কাছে সবকিছু একদম নিখুঁত হতে হয়। সামান্য কোনো ত্রুটি দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। মেন মনে মনে ভাবে, কি অদ্ভুত মেয়ে রে বাবা, সামান্য একটা সুতো কাটার জন্য এত দূর থেকে ছুরি নিয়ে আসতে হবে। আমি তো দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। ঘটনাক্রমে আজ ইয়েনের জন্মদিন। অনেক ধনাঢ্য ব্যক্তি তার জন্মদিনের পার্টিতে আমন্ত্রিত হয়েছে। ইয়েন বেনকে একটি কেক নিয়ে আসতে বলে। বেন মোমবাতি জ্বালিয়ে কেকটি নিয়ে আসে, কিন্তু তখনই মেঝেতে পড়ে থাকা একটি কাপড়ে পা পিছলে বেন নিচে পড়ে যায়। পুরো কেকটিতে আগুন ধরে যায় আর ভয়ে অতিথিরা যে যেদিকে পারে দৌড়ে পালায়। বেনের কারণে পুরো পরিস্থিতি একেবারে হট্টগোলের অবস্থায় হয়ে যায়। পরদিন একটি গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের সাথে ইয়েনের মিটিং ছিল। বেন গাড়ি চালিয়ে তাকে নিয়ে যায়, কিন্তু তার প্রচন্ড ট্রাফিক জ্যামে আটকে পড়ে। ইয়েন তাকে জিজ্ঞেস করে যে অন্য কোনো রাস্তা আছে কিনা। সে বলে যে হ্যাঁ ম্যাডাম, আমি আগে ডেলিভারি ম্যান ছিলাম, এই শহরের অলিগলি আমার মুখস্থ। সে অন্য এক রাস্তা দিয়ে ইয়েনকে নিয়ে যায়, কিন্তু সেখানেও জ্যাম। ইয়েন তাকে অভিশাপ দিয়ে বলে যদি ওই ক্লায়েন্ট হাতছাড়া হয় তবে তোমার খবর আছে, যা করার দ্রুত করো। বেনেতে ঘাবড়ে যায় আর সে কাউকে ফোন করে। আর কিছুক্ষণ পরে তার এক বন্ধু একটি ক্লাসিক বাইক নিয়ে হাজির হয়। বেন চিৎকার করে বলে তাড়াতাড়ি নাম, আর ইয়েনকে বলে যে ম্যাডাম ইয়েন গাড়ি থেকে নামেন। ইয়েন বুঝতেই পারছিল না যে বেন কি করতে যাচ্ছে। এরপর বেন তাকে বলে যে আমি আপনাকে বাইকে করে নিয়ে যাব। মিটিংটি খুব গুরুত্বপূর্ণ হওয়ায় অনিচ্ছা সত্ত্বেও ইয়েন বাইকে চড়ে বসে। বেন এত জোরে বাইক চালায় যে ইয়েন প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে ঠিক সময় ইয়েনকে ক্লায়েন্টের কাছে পৌঁছে দেয়। কিন্তু মজার ব্যাপার হলো ওই ক্লায়েন্ট ক্লাসিক বাইকের ভক্ত ছিল। ইয়েনকে বাইকে করে আসতে দেখে সে খুব মুগ্ধ হয়। সে বলে যে আপনি অডি বা মার্সিডিজে আসতে পারতেন, কিন্তু আপনি এই ক্লাসিক বাইকটি বেছে নিয়েছেন। আপনি সত্যি অসাধারণ ব্যক্তি। সে চুক্তিতে সই করে দেয়। এতে তাদের আনন্দের আর সীমা থাকে না। ইয়েন বেনের দিকে তাকিয়ে হাসে আর বেনও পাল্টা হাসি দেয়। এরপর ইয়েনের সহকারী বেনকে একপাশে সরিয়ে নিয়ে গিয়ে বলে তোমার স্পাম পরীক্ষা করতে হবে। বেন এতে অবাক হয়ে যায় আর তাকে বলে যে স্পাম পরীক্ষা, চাকরির জন্য এটাও করতে হয়? সহকারী বলে হ্যাঁ, আমরা সব পরীক্ষা করি, জলদি করো। সে বেনের জন্য একটি ভিডিও চালিয়ে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিওটি মাঝপথে বন্ধ হয়ে যায়। বেচারা বেন কোনো মতে পরীক্ষা শেষ করে বাইরে এসে জিজ্ঞেস করে যে আমি স্পাম টেস্টের বিষয়টি ঠিক বুঝলাম না। দুনিয়ার আর কোনো কোম্পানিতে কি চাকরির জন্য এসব লাগে নাকি? সত্যি করে বলুন তো আপনারা আসলে কি চাচ্ছেন? তখন ইয়েন তাকে সব সত্যি বলে দেয় যে আমি বিয়ে করতে চাই না, কিন্তু মা হতে চাই। আমার শুধু একজন স্পাম ডোনার দরকার, এই কারণেই তোমাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়েছি। বেন এতে প্রচন্ড রেগে যায়। সে তাকে বলে যে তার মানে আপনি মিথ্যে বলে আমাকে ব্যবহার করছেন। আমার অনুমতি ছাড়া আপনারা আমার স্পাম ব্যবহার করতে পারেন না। আমি পুলিশের কাছে অভিযোগ করব। ইয়েন তাকে শান্ত করে বলে দেখো, আমি তোমাকে দিনে 12,000 টাকা দিচ্ছি, কিন্তু তুমি যদি রাজি হও তবে তোমাকে স্থায়ীভাবে নিয়োগ দেব আর বছরের 9 লক্ষ টাকা ইউয়ান বেতন দেব। এখন বলো কি করবে? 9 লক্ষ টাকা শুনে বেনের চোখ কপালে উঠে যায়। সে তখনই রাজি হয়ে গিয়ে বলে ঠিক আছে ম্যাডাম, আপনার যা হুকুম, আমি আপনার জন্য সব করতে রাজি আছি। এভাবে মুহূর্তের মধ্যে সে তার সিদ্ধান্ত পাল্টে ফেলে। এরপর বেনের কাছ থেকে আরো অনেক নথিপত্র সই নেওয়া হয়। শুধু তাই নয়, তাকে কি খেতে হবে, কি পান করতে হবে, কোন কাপড় পরতে হবে আর কোনটা পরতে হবে না
এমন অজস্র নিয়ম তার উপর চাপিয়ে দেওয়া হয়। ইয়েন বিশ্বাস করে যে বেন যদি এই কঠোর নিয়ম মেনে চলে তবে তাদের ভবিষ্যৎ সন্তান সুস্থ হবে। এদিকে বেনের প্রেমিকা তার সাথে দেখা করতে আসে, কিন্তু বেনের তখন তার জন্য কোনো সময় ছিল না। সে সবসময় তার কাজ আর ভাতিজার অপারেশন নিয়ে ব্যস্ত থাকে। তার প্রেমিকার সাথে সময় না কাটানো সে বিরক্ত হয়ে বেনের সাথে ব্রেকআপ করে নেয়। সহকারী দূর থেকে এসব দেখছিল। ব্রেকআপের দুঃখে বেন মদ খেয়ে নিজেকে ডুবিয়ে রাখতে চায়, যদিও চুক্তিতে তার মদ পান করা নিষেধ ছিল। ঠিক সেই মুহূর্তে ইয়েন সেখানে হাজির হয়। বেন মিনতি করে বলে, দুঃখিত ম্যাডাম, ভুল হয়ে গেছে। কিন্তু ইয়েন বলে যে ঠিক আছে, তুমি আস্তে আস্তে খাও। সে নিজেও মদ পান শুরু করে, কিন্তু পরে দেখা যায় যে সে আসলে বেনকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য এসেছে। বেন যখন নেশায় চোর হয়ে যায় তখন ইয়েন একটি অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শরীরে টিউব ঢুকিয়ে তার শরীরের সব অ্যালকোহল বের করে ফেলা হয়। ইয়েন তাকে কড়াভাবে বলে দেয়, যদি আবারও মদ স্পর্শ করো তবে এই যন্ত্রণার কথা মনে রেখো। বেন ভয়ে চিৎকার করে বলে যে না ম্যাডাম, আমি আর কখনো মদ খাবো না। এরপর একদিন রাতে ইয়েন বেনকে ডেকে পাঠায়। সে তাকে জানায় যে জরুরি কিছু কাজ আছে। বেন ভাবতে থাকে যে কি এমন কাজ যা এত রাতে করতে হবে। ছিঁড়ে দিয়ে ইয়েনকে নামতে দেখে বেন তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মনে হচ্ছে যে বেনের মনে ইয়েনের জন্য একটু একটু করে ভালো লাগা তৈরি হচ্ছে। ইয়েন তাকে বলে যে আমার বেডরুমে এসো। বেনের মনে তখন আশার প্রদীপ জ্বলে ওঠে। সে ভাবতে থাকে যে নির্জন রাত, ইয়েন একা, সেও একা, আর ইয়েন তো মা হতে চেয়েছিল। তাহলে কি আজ রাতেই? সে বেডরুমে গিয়ে ইয়েনের জন্য অপেক্ষা করতে থাকে। ইয়েন ভেতর থেকে কিছু একটা আনতে গিয়েছিল। ফিরে এসে বেনের কাণ্ড দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হচ্ছে এসব? তুমি কি করছো? বেন লজ্জা পেয়ে বলে, ম্যাডাম, আসলে আপনি বাচ্চার কথা বলেছিলেন তো, তাই ভাবলাম নিজেকে একটু তৈরি করে নিই। আমাকে কেন ডেকেছিলেন? ইয়েন তাকে এক ধমক দিয়ে বলে, তোমাকে পিটানোর জন্য ডেকেছিলাম গাধা। ঘরের বাল্বটা ফিউজ হয়ে গেছে, সেটা পাল্টানোর জন্য তোমাকে ডেকেছি। এই বলে সে বেনের হাতে বাল্বটি ধরিয়ে দেয়, আর বেনের উজ্জ্বল মুখটা মুহূর্তেই 0 ওয়াট বাল্বের মতো অন্ধকার হয়ে যায়। পরদিন ইয়েনের প্রাক্তন বয়ফ্রেন্ড ফিরে আসে। সে নিজের ভুলের জন্য তার কাছে ক্ষমা চায় আর তাকে বলে যে দয়া করে আমাকে আরেকটি সুযোগ দাও। বেন গাড়িতে বসে এসব দেখছিল। সে জানতো না যে লোকটা ইয়েনের প্রাক্তন। ইয়েন লক্ষ্য করে যে বেন তাদের দিকে তাকিয়ে আছে। সে বেনের সামনে কোনো ঝামেলা করতে চাইছিল না, তাই সে তার এক্স বয়ফ্রেন্ডকে ঘরের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। লোকটা ইয়েনকে আবারও বোঝানোর চেষ্টা করে যে সে তাকে খুব ভালোবাসে আর তার বড় ভুল হয়ে গেছে। কিন্তু ইয়েন তাকে সাফ জানিয়ে দেয় যে একবার বিশ্বাস ভেঙে গেলে আর তার জোড়া লাগানো যায় না। দয়া করে এখান থেকে চলে যাও। লোকটা নাছোড় বান্দা। সে ইয়েনের হাত ধরে টানাটানি শুরু করে। বেন এটা দেখে দৌড়ে ভেতরে আসে আর জিজ্ঞেস করে যে ম্যাডাম, কি হয়েছে? ইয়েন বলে, এই লোকটাকে বাহিরে বের করে দাও। বেন লোকটাকে শাসিয়ে বলে, কি মশাই, নিজে যাবেন নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? লোকটা এতে ভয় পেয়ে নিজেই চলে যায়। ধীরে ধীরে বেনের উপর ইয়েনের বিশ্বাস আরো বাড়তে থাকে। তার মনে হয় যে বেনের সাথে সে নিরাপদ। এরপর তারা একটি বৃদ্ধাশ্রমে যায় যেখানে ইয়েনের বাবা থাকে। তার বাবার আলঝেইমার রোগ আছে। সে কিছুই মনে রাখতে পারে না, এমনকি ইয়েনকেও চিনতে পারে না। ইয়েন ডাক্তারকে বলে যে দুনিয়ার সেরা ডাক্তার নিয়ে আসুন, আমি যত টাকা লাগে দেব, কিন্তু আমার বাবাকে সুস্থ করে দিন। কিন্তু ডাক্তাররা তাকে বলে যে তার অবস্থা চিকিৎসার বাহিরে, দয়া করে বোঝার চেষ্টা করুন। এতে ইয়েন খুব ভেঙে পড়ে আর বলে যে ঠিক আছে, তবে আমার বাবার যত্ন যেন কোনো কমতি না হয়। আমি প্রয়োজনে দ্বিগুণ টাকা দেব। তার বাবা তখন আবদার করে যে আমাকে এখানে রেখো না, বাড়ি নিয়ে চলো। কিন্তু ইয়েন কঠোর কণ্ঠে বলে, আমি আপনাকে বাড়ি নিতে পারবো না, আপনাকে এখানেই থাকতে হবে। ইয়েনের গলার স্বর ছিল রাগ আর কঠোরতায় ভরা। বেন এটা দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে যে উনি এত কাকুতি মিনতি করছে, আপনি কেন ওনাকে বাড়ি নিচ্ছেন না? ইয়েন রেগে গিয়ে বলে, দেখো বেন, তুমি না আমাকে চেনো না আমার বাবাকে, তাই আমাকে জ্ঞান দিতে এসো না। তোমাকে যে কাজের জন্য রাখা হয়েছে তুমি শুধু সেটাই করো। এই বলে সে অফিস থেকে বেরিয়ে যায়। কাজ শেষে ইয়েন যখন বাইরে আসে সে দেখে যে তার গাড়ি পার্ক করা আছে, কিন্তু বেনের কোনো হদিশ নেই। ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না। ইয়েন এতে প্রচন্ড রেগে একটা ট্যাক্সি নিয়ে বাড়ি ফেরে আর গিয়ে দেখে যে বাড়ির অবস্থা লন্ডভন্ড। বেন আসলে ইয়েনের বাবাকে নিজের জিম্মায় বাড়ি নিয়ে এসেছিল আর তার বাবা সারা ঘর অগোছালো করে ফেলেছে। ইয়েন বেনের উপর প্রচন্ড রেগে ফেটে পড়ে আর চিৎকার করে জিজ্ঞেস করে যে তোমাকে এই কাজ করার অধিকার কে দিয়েছে? কে দিয়েছে এই অধিকার তোমাকে? বেন পাল্টা প্রশ্ন করে, আপনি কি বোঝাতে চাইছেন? বৃদ্ধ বাবাকে এভাবে বৃদ্ধাশ্রমে ফেলে আসা আমার একদম পছন্দ নয়। উনি আপনার বাবা, ওনাকে নিজের থেকে দূরে রেখে আপনি কি সুখ পাচ্ছেন? বলুন, আপনি সত্যিই কি সুখী আছেন? আপনার কি কোনো হৃদয় নেই? এই বাবাই আপনাকে জন্ম দিয়েছে, শেষ পর্যন্ত উনি আপনাকে তিল তিল করে বড় করেছেন। তাহলে কেন আপনি ওনাকে অনাথের মতো এভাবে ফেলে রাখছেন যখন আপনাকে তার সব থেকে বেশি দরকার? এভাবে বেন আবেগপ্রবণ আর কিছুটা কড়া ভাষায় কথা বলতে শুরু করে। এতক্ষণ সে ইয়েনের ম্যাডাম ম্যাডাম বলে সমর্থন করলেও এখন সে সোজাসুজি আপনি তুমিতে নেমে আসে। ইয়েন বলতে যায়, তুমি এই লোকটা সম্পর্কে কিছুই জানো না বেন, উনি নিজের কর্মফল ভোগ করছেন। সে আরো কিছু বলতেই যাচ্ছিল
কিন্তু বেন তাকে কথা শেষ করতে দেয় না। সে আবার শুরু করে আর বলতে থাকে যে দেখুন, অফিসের সবাই আপনাকে খিটখিটে, স্বার্থপর আর পাষাণ মনে করে। আমি কখনো সেটা বিশ্বাস করিনি, কিন্তু আজ নিজের বাবার সাথে আপনার এমন ব্যবহার দেখে আমার মনে হচ্ছে যে তারা ঠিকই বলে। আমি আপনার মতো মহিলার সাথে কাজ করতে চাই না, আর আপনার ওই 9 লক্ষ টাকা বেতনেরও আমার দরকার নেই। এই বলে কিছুটা অহংকার নিয়ে বেন সেখান থেকে চলে যায়। দুদিন পার হয়ে যায়। হঠাৎ বেনের ফোনে একটা মেসেজ আসে, যা দেখে সে চমকে ওঠে। যেহেতু বেন চুক্তি ভঙ্গ করে চাকরি ছেড়ে দিয়েছে, তাই ইয়েন তার কাছে 9 লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছে। বেন এতে প্রচন্ড রেগে সোজা ইয়েনের কাছে গিয়ে চিৎকার করে বলতে থাকে যে আপনার বাবার ভালোর জন্য 2-1টা কথা বলেছি বলে আপনি আমার উপর জরিমানা বসাচ্ছেন। আমি 9 লক্ষ টাকা কোথায় পাবো? ইয়েন এতে হেসে বলে যে যদি 9 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা না থাকে তবে চুক্তি ভাঙলে কেন? সেদিন তো খুব চিৎকার করেছিলে, কিন্তু একবারও কি জানার চেষ্টা করেছো যে আমি কেন আমার বাবাকে এত ঘৃণা করি? তুমি তো আমাকে কথা বলার সুযোগই দাওনি। এই বলে সে বেনকে তার অতীত সম্পর্কে বলতে শুরু করে। আর সে বলে যে ছোটবেলায় আমি আমার বাবা মায়ের সাথেই থাকতাম। আমার মা খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু আমার বাবা ছিলেন চরম দুশ্চরিত্র। মা বেঁচে থাকতেই বাবা অন্য এক মহিলার সাথে থাকা শুরু করেন। মা যখন এটা জানতে পারেন তখন তিনি বাবাকে প্রশ্ন করেন। তখন তাদের মধ্যে রোজ ঝগড়া হতো। বাবা মাকে ধরে মারধর করতেন, আর আমি ভয়ে এক কোণে বসে সবকিছু দেখতাম। বাবা আমার মায়ের উপর এত মানসিক ও শারীরিক নির্যাতন করেছিল যে শেষ পর্যন্ত মা আত্মহত্যা করতে বাধ্য হয়। কিন্তু মায়ের মৃত্যুর পর বাবার কোনো অনুশোচনা ছিল না। সে বাড়িতে একের পর এক মহিলা নিয়ে আসতেন আর ফুর্তি করতেন। তার ঘরে যে একটা ছোট মেয়ে আছে সেই খেয়ালও তার ছিল না। আমি বড় হওয়ার পর অন্য শহরে চলে যাই আর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করি, তারপর চাকরি করি আর কয়েক বছরের মধ্যে নিজের কোম্পানি গড়ে তুলি। সফল হওয়ার পর আমি প্রথম যে কাজটি করি তা হলো আমার বাবার কাছে গিয়ে একটি আইনি দলিলে সই করিয়ে নেই যে সে আর আমার বাবা নয়, আর আমি তার মেয়েও নই। আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। বাবা কোনো দ্বিধা ছাড়াই তখনই সই করে দিয়েছিল। হয়তো তিনিও আমার থেকে মুক্তি চাচ্ছিলেন, কারণ আমি তার ফুর্তিতে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। ব্যবসায় ইয়েন অনেক উন্নতি করে। বর্তমানে তার বাবা সামনেই বসেছিল, কিন্তু তার মস্তিষ্ক কাজ না করায় সে বুঝতেই পারছিল না যে ইয়েন তাকে নিয়েই কথা বলছে। ইয়েন বলতে থাকে যে একদিন বাবা আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলে যে আমি বড় একা, আমাকে একটু আশ্রয় দাও। আমি ইদানিং সব ভুলে যাই। ডাক্তার বলেছে আমার অ্যালজাইমার হয়েছে। আমাকে মাফ করে দাও মা। কিন্তু সেদিন আমার মনে তার জন্য কোনো মায়া হয়নি, কারণ আমার মা আর আমার সাথে যা সে করেছে, ঈশ্বর আজ পর্যন্ত তাকে তারই শাস্তি দিচ্ছেন। তবুও সন্তান হিসেবে আমি তাকে রাস্তায় ফেলে দিইনি, ওই বৃদ্ধাশ্রমে রেখেছি, আর তার সব খরচ আমিই চালাচ্ছি। সব শোনার পর বেনের রাগ এবার তার বাবার উপর গিয়ে পড়ে। সে তাকে বলে যে আপনার মা যখন মারা গিয়েছিল তখনই তো এই লোকটাকে বিষ খাইয়ে মেরে ফেলা উচিত ছিল। ইয়েন তখন বলে যে কি হলো? তুমি তো খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলে, আমাকে পাষাণ, অভদ্র আর স্বার্থপর ভাবছিলে, আর এখন কি হলো তোমার? এখন নিজের কথা পাল্টে ফেললে কেন? বেনেতে লজ্জিত হয়ে পড়ে আর তাকে বলে যে দেখুন, আমি সত্যিই দুঃখিত। আমি না বুঝে অনেক কিছু বলে ফেলেছি আপনাকে। এখন আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি। এরপর তারা দুজনেই ড্রিঙ্কস করতে শুরু করে। ইয়েন তাকে জিজ্ঞেস করে যে তোমার নিজের সম্পর্কে কিছু বলো, তোমার টাকার এত দরকার কেন? বেন উত্তরে বলে আমার এক বড় ভাই ছিল যে দুর্ঘটনায় মারা গেছে। আমি তার ছেলেকে মানুষ করছি। তার কানে সমস্যা আছে, যার জন্য অপারেশন করানো খুবই দরকার, আর সেই কারণে আমার টাকার খুব প্রয়োজন। বাস এইটুকুই। আচ্ছা, সেদিন আপনার বাড়িতে যে লোকটা এসেছিল সে কে? ইয়েন তাকে বলে যে সে তার প্রাক্তন বয়ফ্রেন্ড ছিল, কিন্তু সে একজন প্রতারক। কথা বলতে বলতে তারা দুজনেই বেশ নেশাগ্রস্ত হয়ে পড়ে। পরদিন সকালে দেখা যায় তারা একে অপরের বাহুবন্ধু হয়ে শুয়ে আছে। ইয়েন আতঙ্কিত হয়ে পড়ে, এই ভেবে যে নেশার ঘরে তারা কোনো ভুল করে বসেনি তো। কিন্তু পরে তাদের মনে পড়ে যে তারা গল্প করতে করতে শুধু ঘুমিয়ে পড়েছিল। ইয়েন তড়িঘড়ি করে তৈরি হয়ে অফিসের দিকে ছুটে যায়। বেনও তৈরি হয়ে বেরিয়ে যায়। সহকারী তাকে জানায় যে একটি ব্যবসার কাজে তাকে ম্যাডামের সাথে ফ্রান্সে যেতে হবে। বেন তো এতে মহা খুশি। সে ভাবে যে চাকরির সুবাদে বিদেশ ভ্রমণও হয়ে যাবে। পরের দৃশ্যে তাদের ফ্রান্সে দেখা যায়। ব্যবসায়িক কাজে গেলেও তারা সেখানে অনেক ঘুরে বেড়ায় আর দারুণ সময় কাটায়। ইয়েনের ঘনিষ্ঠ বন্ধু সুফিও ফ্রান্সে থাকে। এক জায়গায় তারা সুফির জন্য অপেক্ষা করছিল। তখন ইয়েন এক দৃষ্টিতে বেনের দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছে ইয়েনও মনে মনে বেনকে পছন্দ করতে শুরু করেছে। সুফি আসার পর বেনের সরলতা দেখে তারও মনে হয় যেন বেন ইয়েনের জন্য একদম পারফেক্ট। বেন চলে যাওয়ার পর সুফি ইয়েনকে বলে যে বেন খুবই স্পষ্টভাষী আর সহজ সরল মানুষ। সে তোমার জন্য একদম পারফেক্ট। তুমি ওকে বিয়ে করার কথা ভাবতে পারো। কিন্তু ইয়েন তা স্বীকার করতে চায় না। সে বলে যে তাদের মধ্যে চুক্তির বাইরে আর কোনো সম্পর্ক নেই, কারণ ইয়েন বেনকে এখানে নিয়ে এসেছে কারণ সে গোপনে এখানে আইভিএফ সম্পন্ন করতে চায়, যাতে অন্য কেউ এটা জানতে না পারে। আইভিএফ প্রক্রিয়া শেষ হয়। ইয়েন একা বসেছিল। এমন সময় বেন সেখানে আসে। ইয়েন বলে আমি খুব আশাবাদী
যে 10 মাস পর আমি একটি সন্তানের জন্ম দেব, কিন্তু সে যখন বড় হয়ে তার বাবার কথা জিজ্ঞেস করবে তখন আমি কি বলবো? বেন তখন ইয়েনের কাছাকাছি হওয়ার চেষ্টা করে বলে যে আরে এতে সমস্যার কি আছে, বাচ্চার কাছে মিথ্যে বলার দরকার নেই, আমরা দুজনেই মিলে তাকে বড় করব, কেমন হবে? তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। তখন ইয়েন তাকে ধমক দিয়ে বলে যে আমার বেশি কাছে আসার চেষ্টা করলে তোমাকে পিটিয়ে শেষ করে দেব। তুমি কি চুক্তিটা পড়েছো? ওখানে পরিষ্কার লেখা আছে যে বাচ্চা হওয়ার পর তুমি বাবার অধিকার দাবি করতে পারবে না আর আমার জীবনে ঢোকারও চেষ্টা করবে না। যদি না পড়ে থাকো তবে এখনো পড়ে নিতে পারো। বেন বলে চুক্তি কি পড়ার জিনিস? আমি স্কুলেও এত পাতা পড়িনি যতগুলো ওই চুক্তিতে আছে, যা লেখা আছে তাই হবে। আমি বাবার অধিকার দাবি করব না। আপনি বাচ্চাকে বলবেন যে খোকা তোমার বাবা আমার সাথে দেখা করতে আসছিল, পথে ট্রাকের ধাক্কা খেয়ে সে পটল তুলেছে, অথবা বলবেন যে তোমার বাবা বাথরুমে পা পিছলে পড়ে মাথায় চোট পেয়ে সেখানেই মারা গেছে। এভাবে একটা মজার গল্প শুনে ব্যাপারটি মিটিয়ে দেবেন। তার এই কথা শুনে ইয়েন হেসে ফেলে। সময় কাটানোর জন্য ইয়েন বেনকে তার জীবনের কোনো ভালো গল্প শোনাতে বলে। আসলে বেন একজন স্কাই ড্রাইভার ছিল আর অন্যদের প্রশিক্ষণ দিত। একবার তার সামান্য অবহেলায় একজন লোক নিচে পড়ে মারা যায়। বেন আজও সেই অনুশোচনায় ভোগে। সে সেই গল্পটি বলতে শুরু করে আর বলতে বলতে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। সবসময় হাসি খুশি থাকা মানুষটির মনের কষ্ট দেখে ইয়েনের খুব খারাপ লাগতে শুরু করে। সে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু বেন বলে যে তার ঘুম পাচ্ছে আর সে ঘুমোতে চলে যায়। ইয়েন তার কষ্টটা অনুভব করতে পারে। পরের সিনে ইয়েনের প্রেগনেন্ট হওয়ার খুশিতে একটি পার্টির আয়োজন করা হয়। সুফি ও তার অন্য বন্ধুরা সেখানে আসে। বেন আর ইয়েন তাদের চুক্তির কথা ভুলে গিয়ে এক সুখী দম্পতির মতো আনন্দ করতে থাকে। অতি আবেগে বেন ঘোষণা করে যে আগামী 10 মাস আমি তোমার এমন যত্ন নেব যা তুমি কল্পনাও করতে পারবে না। আমি তোমাকে চোখের মনির মতো আগলে রাখবো, শুধু দেখে যাও তুমি। সে একদম সিনেমার ডায়লগ দিয়ে কথাগুলো বলছিল, কিন্তু বেনের মুখ থেকে এমন কথা শুনে ইয়েন সত্যিই তার প্রেমে পড়ে যায়। বেনকে শিশুদের সাথে শিশুর মতো মিশে খেলতে দেখে ইয়েন নিশ্চিত হয়ে যায় যে এই মানুষটি তার সন্তানের বাবা হওয়ার জন্য একদম পারফেক্ট। সুফি ইয়েনের মনের অবস্থা বুঝতে পেরে তাকে সাহস দিয়ে বলে আমি জানি তুমি কি ভাবছো, আর দেরি করো না, এখনই গিয়ে ওকে মনের কথা বলে দাও। ইয়েন বেনকে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেয়। পার্টি শেষে অতিথিরা চলে গেলে ইয়েন আর বেন বাড়িতে একা থাকে। ইয়েন নিজের ঘরে বসে খুব ঘাবড়ে যাচ্ছিল যে কিভাবে সে বেনের সাথে কথা বলবে। বাইরে বেনের পায়ের আওয়াজ শুনে সে আরো নার্ভাস হয়ে পড়ে। সে ভাবে যে হয়তো বেনই তাকে প্রপোজ করতে আসছে। অবশেষে সাহস সঞ্চয় করে সে নিজেই কথা বলতে যায়। সে দরজা খুলে দেখে যে বেন প্রস্তাব দিতে নয় বরং পেটে প্রচন্ড খিদে নিয়ে খাবার খুঁজতে এসেছে। বেচারে ইয়েন খুব হতাশ হয়ে পড়ে। সে ভাবতে শুরু করে যে বেনের মনে হয়তো তার জন্য কোনো ফিলিংস নেই। তার উপর তার ইগো আবার মাথাচাড়া দিয়ে ওঠে। সে নিজেকে মনে করিয়ে দেয় যে সে সারা জীবন কোনো পুরুষের সাহায্য ছাড়াই বাঁচার সিদ্ধান্ত নিয়েছিল আর সেই সিদ্ধান্তই সে অটল থাকবে। এই ভেবে সে নিজের মনের কথা না বলেই দরজা বন্ধ করে দেয়। পরদিন ইয়েন বেনকে চীনে ফেরত পাঠানোর কথা বলে। বেন কিছুই বুঝতে পারে না। চুক্তিতে ছিল ইয়েন বাচ্চার জন্ম দেওয়া পর্যন্ত তারা একসাথেই থাকবে, তারপর তারা ফিরবে আর ইয়েন সবাইকে বলবে যে একটি বাচ্চা দত্তক নিয়েছে। কিন্তু ইয়েনের এই হঠাৎ সিদ্ধান্তে বেন রাগ হয়। ইয়েন তার সাথে কথাই বলতে চাইছিল না, তবে বেন বুঝতে পারে যে ইয়েন তার প্রেমে পড়েছে, কিন্তু তা প্রকাশ করতে পারছে না। ইয়েন ভয় পাচ্ছিল যে সে আবারও প্রেমে পড়লে হয়তো আবারও প্রতারিত হবে। এই জেতার অভিমানে বেন চীনে ফিরে যায়। চীনে ফেরার কয়েকদিন পর বেনের ভাতিজার অপারেশন সফল হয়। সে এখন শুনতে পায়। বেনের ভাইয়ের স্ত্রী খুব খুশি হয় আর বেনের মাথার উপর থেকেও একটা বড় বোঝা নেমে যায়। কিন্তু দিন যত যায় বেন শুধু ইয়েনের স্মৃতিতে ডুবে থাকে। সে তাকে ভীষণভাবে মিস করতে শুরু করে। এরপর সে তার অনাগত সন্তানের উদ্দেশ্যে একটি চিঠি লেখে। ফ্রান্সে সেই চিঠিটি পৌঁছালে ইয়েন মনে করেছিল হয়তো বেন নিজে এসেছে, অর্থাৎ ইয়েনও তাকে খুব মিস করছিল। চিঠিটি খুলে সে পড়ে দেখে যে বেন কল্পনা করেছিল তাদের একটি মেয়ে হবে, আর সেই মেয়ের উদ্দেশ্যে সে আবেগঘন চিঠিটি লিখেছে। চিঠিটি পড়ে ইয়েন কান্নায় ভেঙে পড়ে। কয়েক মাস পর সোফির কাছ থেকে বেনের কাছে একটি জরুরি মেসেজ আসে। সে সেখানে লিখেছিল যে খুব বিপদ, যত দ্রুত সম্ভব এখানে এসো। বেন সব কাজ ফেলে ফ্রান্সের সোফির বাড়িতে পৌঁছায়। সেখানে গিয়ে সে এক ভয়াবহ খবর পায়। সোফি তাকে জানায় যে গত রাত থেকে ইয়েনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বেন এতে আতঙ্কিত হয়ে পড়ে। খুঁজতে খুঁজতে সোফি প্রকাশ করে যে ইয়েনের 5 মাসের মাথায় গর্ভপাত হয়ে গেছে। ইয়েন এই শোক সহ্য করতে না পেরে ডিপ্রেশনে চলে গেছে আর এমনকি নিজের জীবন নেওয়ার চেষ্টাও করেছে। সে শুধু বিড়বিড় করে বলতো আমি আমার বাচ্চাকে হারিয়ে ফেলেছি। অবশেষে তারা ইয়েনকে একটি পাহাড়ের চূড়ায় খুঁজে পায়। সে সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে চাচ্ছিল। বেন একা তার কাছে যায় আর তাকে থামানোর চেষ্টা করে। ইয়েন তাকে দেখে বলে আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে, আমি আর বাঁচতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। বেন ধীরে ধীরে তার কাছে গিয়ে বলে তুমি কি মনে করছো
যে এতে আমার কষ্ট হচ্ছে না, ওই বাচ্চাটা আমারও ছিল, কিন্তু তার মানে এই নয় যে আমাদের জীবন শেষ করে দিতে হবে। ইয়েন নিজেকে দোষারোপ করে বলে, আমার দায়িত্ব জ্ঞানহীনতার জন্যই বাচ্চাটা মারা গেছে, আমি কোনোদিন আর মা হতে পারবো না। বেন তাকে বোঝায় যে জীবনে যাই হারিয়ে যাক না কেন, আশা হারানো উচিত নয়। সে তার জীবনের সবচেয়ে বড় গোপন কষ্টের কথাটি বলে। মনে আছে সে স্কাই ড্রাইভিং প্রশিক্ষণের কথা বলেছিলাম, যেখানে একজন লোক আমার ভুলের জন্য মারা গিয়েছিল। সেই লোকটা আসলে আমার নিজের ভাই ছিল। আমার চোখের সামনে আমার ভাই মারা গেছে, আর আমি আজও সেই অপরাধ বোধ নিয়ে বেঁচে আছি। সেদিন ইয়েন বেনের এই গভীর ক্ষতটি অনুভব করতে পারে। সে নিজের শোক কাটিয়ে বেনকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। বেন তার কাছে গিয়ে বলে, যদি তোমার সিদ্ধান্ত না বদলায় তবে চলো আমরা দুজন একসাথেই লাফ দেই। এই বলে সে ইয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে পাহাড় থেকে লাফ দেয়। নিচে দাঁড়িয়ে থাকা সোফিয়া ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু মাঝ আকাশে হঠাৎ প্যারাশুট খুলে যায়। আসলে বেন ইয়ানকে চমকে দেওয়ার জন্য ব্যাগে প্যারাশুট নিয়ে এসেছিল, কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝে সে সেটা জীবন বাঁচানোর কাজে লাগায়। আকাশে ভাসতে ভাসতে ইয়েনের মনে জীবনের প্রতি নতুন আশা জাগে। সে বেনকে শক্ত করে জড়িয়ে ধরে। বেন তাকে নিচে তাকাতে বলে, কিন্তু ইয়েন ভয়ে চোখ বন্ধ করে রাখে। নিচে মানুষজন তাদের এই রোমান্টিক অবতরণ দেখে অবাক হয়ে যায়। মাটিতে নামার পর সবাই তাদের ঘিরে ধরে, আর তারা সবার সামনে একে অপরকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রাখে। মুভির শেষ সিনে দেখা যায় যে বেন আর ইয়েন বিয়ে করেছে, আর তাদের দুটি যমজ সন্তান হয়েছে। তাদের সামলানো বেশ কষ্টের হলেও তারা তাদের এই ছোট্ট সুন্দর পরিবার নিয়ে অত্যন্ত সুখে দিন কাটাচ্ছে। আর এই চমৎকার হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আমাদের আজকের গল্পটি শেষ হয়ে যায়। আপনাদের কাছে এই মুভির কাহিনী কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর সবার সাথে শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।